লাইনগুলো লিখেছেন। আসলে এই মহান কবি তো আমি না, আমি অন্যটা উদ্ধৃতি করছি, এজন্য আমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। দ্যাট ইজ দ্য কোটেশন। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ অফ সাইটিং ফ্রম আদার্স। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ অফ অ্যাকনোলেজিং আদার্স কন্ট্রিবিউশন ইন ইউর রাইটিং। আপনাকে প্রভাবিত করার জন্য, আপনার রাইট আপটাকে কমপ্লিট করার জন্য, আপনার ক্লেমটাকে সাফল্যমণ্ডিত করার জন্য, আপনার অর্জনটাকে সত্যিকার অর্থে রূপান্তর করার জন্য অন্যের আইডিয়ার উপর করছেন, তাকে ক্রেডিট দিতে হবে না? হাউ কুড ইউ অ্যাকনোলেজ? আপনাকে কিভাবে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। this is one of the citation and quotation and paraphrasing and referencing. These are the ways, these are the techniques to acknowledge others' contributions in your writing, in your research, in your findings. Clear? Then এই চারটা জিনিস কিন্তু একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে। We have to practice this. তাহলে আপনি যখন কোটেশন দিলেন, দিস ইজ কোটেশন। প্যারাফ্রেজিং কি? কোটেশনের বৈশিষ্ট্য দেখেন যে অ্যাজ ইট ইজ, আপনি কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন না। যেখান থেকে কোট করবেন সেটা পেজ নাম্বার সহ আপনাকে মেনশন করতে হবে। একাডেমিক কনভেনশনস এর প্র্যাকটিসটা এমনই। দিস ইজ দ্য একাডেমিক রাইটিং কনভেনশন প্র্যাকটিসেস। As it is, you can cite and you have to put them into the inverted commas. There will be no change as far as sentence structures, vocabulary and other things is concerned. So as it is, you can copy and paste within the inverted commas. This is quotation. Quotation can be of two types, short and long. দুইটারই ব্যবহার আছে। একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় লং কোটেশনের ব্যবহার করি। এটা আবার ইন্ডেন্ট মার্ক দিয়ে ইউজুয়াল প্যারাগ্রাফ থেকে আলাদা করতে হয়। সেখানে আবার কোটেশন আপনার ইনভার্টেড কমা লাগে না। ওই ইন্ডেন্ট মার্কের যেই স্পেসটা, সেটাই তাকে বোঝায় সে আলাদা কিছু, এবং এটা একটা কোটেশন। তাহলে লং কোটেশনের ক্ষেত্রে আমরা এটা আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি না। 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে ওকে, শর্ট কোটেশন ক্যান বি one of the fine lengths, but if it is long, so there should be a paragraph even in the academic writing. Anyway, তাহলে আমরা প্যারাফ্রেজিংটা কি? প্যারাফ্রেজিংটা ঠিক কোটেশনের বিপরীত। কেমন? প্যারাফ্রেজিং হলো আপনি যখন কোনো বই পড়বেন কিংবা প্যারাগ্রাফ পড়বেন কিংবা ডকুমেন্ট পড়বেন, আপনি পরে অন্যের আইডিয়াটা আপনি আপনার নিজের মতো করে আপনার লেখার মধ্যে আপনার ফাইন্ডিংস এর সাথে সম্পর্কিত করবেন। You have to justify your claim from others. These are the two ways. Number one, quotation. Number two, paraphrasing. So quotation as it is, you can talk about side by side. And paraphrasing, you have to paraphrase. It means you have to rewrite the writers, the original writings in your own voice, in your own style. What does it mean? You have to use your own sentences, own structures, own vocabulary, and own grammar. But the thing is, you cannot change the meaning as it is given in the original one. আপনি অন্যের কথা নিজের মতো করে বলেন, কিন্তু ওই যে মিনিং আছে, সিমেন্টিক ডিভাইস আছে, সিমেন্টিক্যালি আপনি চেঞ্জ করতে পারবেন না। In other words, we can say, if you want to get ideas from others to justify your claim in any level, whether in literature review or interpretation, data interpretation phase, or even conclusion, or even in future research, whatever it is, but you can copy other ideas, but there are two legitimate ways. Number one, quotation as it is given without any changing, so meaning remains same. Other ways is very important, that is paraphrasing. You can paraphrase a whole book, you can paraphrase a whole chapter, but the meaning that you need, you can pick that up, you can write that up in your writing to justify your own claim. অর্থাৎ সারা বই পড়ে অনেক মিনিং থাকবে, যে কোনো একটা মিনিং আপনার যদি আপনার সাথে সম্পর্কিত হয়, আপনার আইডিয়ার সাথে যদি রিলেভেন্ট হয়, আপনার সাথে যদি সেটা যায়, you can write it up there and mention this is taken from this. এবং সেটা আমরা কিভাবে করি?
সেটা হলো এই প্যারাফ্রেজিং এর পরে আমরা সন তারিখ দিয়ে রাইটারের নাম দিয়ে ছোট্ট করে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখি। দ্যাট ইজ দ্য সাইটেশন, দ্যাট ইজ দ্য সাইটেশন। আমরা কোটেশনও করি, আমরা প্যারাফ্রেজিংও করি। প্যারাফ্রেজিং মানে you cannot change the meaning as it is given, there will be no change as far as meaning is concerned, but you can change the sentence structures, vocabulary and so on. আর কোটেশন কি? কোটেশন হইলো কোন ধরনের চেঞ্জ ছাড়া, কোন ধরনের চেঞ্জ ছাড়া ইনভার্টেড কমার মধ্যে অথবা ইন্ডেন্ট মার্ক দিয়ে লং শর্ট যেই টাইপের হোক সেটা সেখানে বসিয়ে দেওয়া। আমরা কেন সেগুলো আনি? আমরা বলে থাকি যে আমি শুধু কাজটা করি নাই, এই কাজটা কিন্তু ওনারা করেছেন, ওনারা সেই ফাইন্ডিংস পেয়েছেন, সুতরাং আমার সাথে কিন্তু সেটা যায়, আমার লেখার সাথে সেটা যায়, আমার ফাইন্ডিং এর সাথে যেটা যায়, সুতরাং আমি তার কাছ থেকে এই আইডিয়াটা দান নিলাম, আমি সেটা ইনকর্পোরেট করলাম। তাহলে যে আপনি ইনকর্পোরেট করলেন তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ওইখানে ছোট্ট করে লেখাটার শেষে, প্যারাগ্রাফের শেষে কিংবা সেন্টেন্সের শেষে কিংবা কোটেশনের শেষে আপনার রাইটারের নাম। এই সাইটেশনের অনেক পদ্ধতি আছে কিভাবে লিখতে হয়, আমি সেই দিকে যাচ্ছি না। এই সাইটেশন লেখার অনেক 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 স্টাইল আছে। হ্যাঁ, আমরা যেমন IEEE স্টাইল বলি, তা আমরা হার্ভার্ড স্টাইল বলি, আমরা ভ্যানকুভার স্টাইল বলি, অনেক স্টাইল আছে লেখা, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তাইলে সেখানে আমরা মেনশন করে দিই। এই যে সাইটেশনের মধ্যে 2টা বা 3টা ওয়ার্ড থাকলো, ইয়ার, সন, পেজ নাম্বার, এটা হলো সাইটেশন। এই সাইটেশনটাতে কি বোঝায়? যে আমি যে উপরের কথাটা বললাম এটা কিন্তু আমার বক্তব্য না, আমি ওনার বক্তব্যটা সেখানে প্যারাফ্রেজ করলাম। আমি যে উপরের কোটেশনে লিখলাম সেটা কিন্তু আমার বক্তব্য না, সেটা আমি ওনার বক্তব্য থেকে, ওনার বই থেকে এত নাম্বার পেজ থেকে সেটা আমি এখানে কোট করলাম। ভালো কথা আপনি করলেন। এখন অ্যাজ এন এক্সামিনার আমি কি বুঝবো বা আপনার ফেল নাম্বার কি বুঝবে? তখন সে খুঁজবে যে সাইটেশন দিয়া সে চলো এই সাইটেশন আপনাকে লয়ে যাবে কোথায়? দিস ইজ এ লিঙ্ক টু দা রেফারেন্সিং। অর্থাৎ রেফারেন্সের জন্য কিন্তু আলাদা একটা সেকশন থাকবে। আমরা যখন সাইটেশনটা পাবো, সাইটেশন ধরে আমি কোথায় যাব? তাহলে বোঝা গেল কি যে আমি কোটেশন কিংবা প্যারাফ্রেজিং এর লিঙ্কটা কোথায়? কোটেশন কিংবা প্যারাফ্রেজিং এর লিঙ্ক হলো সাইটেশন, আর সাইটেশনের লিঙ্ক হলো রেফারেন্স। অর্থাৎ রেফারেন্সে গেলে আপনি কি দেখবেন? আপনি এখানে শুধু দেখলেন কি, শুধু রাইটারের নাম, ইয়ার কিংবা পেজ নাম্বার, ওইখানে গিয়ে আবার ফুল ডিটেইলস, ইন ডিটেইলস, কোন বই, কোন জার্নাল আর্টিকেল, কত নাম্বার পেজ, কত সনে পাবলিশ করা, রাইটার কারা কারা, সব দেওয়া আছে। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু নিড গো ডিটেইলস, ইউ ক্যান রিড, ইউ ক্যান জাস্টিফাই, ইউ ক্যান অ্যাসেস, ইউ ক্যান অ্যাসাইন। আর আপনি আবার বলতেও পারেন যে রাইটারকে, আপনার মানে সরি অডিয়েন্সকে কিংবা এক্সামিনারকে কিংবা সুপারভাইজারকে যে মিন করে এই যে আমি যে সাইটেশন ব্যবহার করলাম এটা ফুল ডিটেইলস, এই হলো রেফারেন্স। ইফ ইউ ওয়ান্ট টু নিড ফর ফার্দার কোয়েরি অর ইনভেস্টিগেশন অর ফার্দার নলেজ, ইউ ক্যান রিড ইট। তাহলে বোঝা গেল কি সাইটেশন লিঙ্ক করে কাকে? প্যারাফ্রেজিং এবং কোটেশনকে। আর কোটেশন লিঙ্ক করে কাকে? কোটেশন, there is a link in between quotation and references because reference is the whole details of the quotation, আর citation is the link of paraphrasing and quotation. এই গেল আমরা, তাইলে বোঝা গেল কি এই যে আমি বলতে বলতে আমরা আসলাম কোথায়? একাডেমিক রাইটিং এর এই ফিচার্স। তাহলে একাডেমিক রাইটিং এর এই ফিচার্স আর টেকনিক্যাল রাইটিং এর যে ফিচার্স গুলোর কথা বললাম, দুইটা ফিচার্স এর মধ্যে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু পার্থক্যটা আমরা বুঝে যাব। এই একটা জিনিস। দ্বিতীয় কথাটা যেটা বললাম, দ্বিতীয় কথা যেটা আমি বলছি যে শেষের দিকে যে প্রশ্নটা আমি দিলাম যে ইজ ইট পসিবল, আমি শেষের প্রশ্নটা এখানে শেষ করে দেই। ইজ ইট পসিবল টু ইনকর্পোরেট both of these features in a piece of writing? From my point of view, yes, it is possible. কারণ আপনি দেখেন এই যে আমি যদি অ্যাসাইনমেন্টের মধ্যে কিংবা রিসার্চ রিপোর্টের মধ্যে যদি আমি প্যারাগ্রাফ তো আমি লিখছি, ওকে ফাইন, চ্যাপ্টার লিখছি, ওকে ফাইন, সেকশন লিখছি, ওকে ফাইন, কিন্তু সব সেকশনই কিন্তু শুধু মানে প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফের বাইরেও কিন্তু কিছু রাইট আপ আছে, সেগুলো হলো কি ইকুয়েশনস, সেগুলো হলো কি ডেটা, পাই চার্ট, মানে বার চার্ট, ফ্লো চার্ট, টেবল। ওকে, তাহলে এই যে আমি যদি এরকম কোন টেবল থেকে, পাই চার্ট, বার চার্ট থেকে, তাহলে সেখানে টেকনিক্যালি আমি ব্যবহার করতেছি, ইট ইজ ইনফরমেটিভ। আবার আমি আবার লিটারেচার রিভিউ করতেছি, আমি আবার ফাইন্ডিংস নিয়ে কথা বলতেছি, আবার ইন্টারপ্রিটেশনে যাচ্ছি, তাহলে সেখানে আমি এই ফিচার্স গুলো ব্যবহার করতেছি, যে ফিচার্স গুলো আমি এখানে বললাম। তাহলে বোঝা গেল কি ইন এ পিস অফ রাইটিং, ইয়েস অবভিয়াসলি দেয়ার আর টু টাইপস অফ it is possible to incorporate both of these features in a piece of writing.
তাইলে টেকনিক্যাল রাইটিংটা হলো, আমি যদি আরেকটা ডিফারেন্সিয়েশন করি, যে টেকনিক্যাল রাইটিংটা যখন প্রফেশনাল সেটিং এ যাব তখন এক ধরনের, আবার আমরা যখন এখানে একাডেমিক সেটিং এ এটার এক ধরনের বৈশিষ্ট্য। প্রফেশনাল সেটিং এ যখন যাবেন তখন কিন্তু আপনারা সময় দেখবেন আমরা ম্যানুয়াল বুকস পড়ে থাকি, ম্যানুয়ালস ফর ড্রাইভিং, ফর রেফ্রিজারেটর, ফর ফ্রিজার, এটসেট্রা এটসেট্রা, ইলেকট্রিক গুডস এন্ড মেকানিক্যাল গুডস। মেকানিক্যাল ইঞ্জিন গুলা অনেক সময় আমাদের এই করার জন্য, অপারেট করার জন্য সেখানে ম্যানুয়াল দেওয়া থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তাহলে ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ যখন এগুলা লিখে তখন কিন্তু শুধু প্রসেস সম্পর্কে লিখে কোনটার পরে কোনটা করবেন, কোনটার পরে কোনটা করবেন। দিস ইজ দ্য কাইন্ড অফ ইনফরমেশন এন্ড দিস ইজ টেকনিক্যাল। নো ওয়ে টু ইনভলভ ইউরসেলফ। হ্যাঁ, যে আপনি তখন এটা কিন্তু আপনি শুধু প্রসেসটাই বলতেছেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। ঠিক আছে? তাহলে এই গেল দুইটার মধ্যে পার্থক্য। পরের কোশ্চেনটা কি ছিল আমাদের, যে মানে অবজেক্টিভিটি এন্ড সাবজেক্টিভিটি, সেই কথাটা আমরা কি বললাম দেখেন। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে অবজেক্টিভিটি বলতে যে ট্যাবলের যে ইনফরমেশনটা আমরা নিচে এক্সপ্লেইন করলাম ওয়ার্ডে, এটা কিন্তু ফ্রম অবজেক্টিভ পয়েন্টস অফ ভিউ। আবার যখন ইন্টারপ্রিটেশন করতেছি তখন কিন্তু আমি সাবজেক্টিভ হচ্ছি, অর্থাৎ অন্যের আইডিয়া গুলো কিন্তু আমি সেখানে ইনকর্পোরেট করছি এবং আমি কিন্তু আমার বক্তব্যটা উপস্থাপন করছি। আমার বক্তব্যটা উপস্থাপন করার জন্য আমি অন্যের যুক্তি কিন্তু সেখানে অ্যাড করতেছি। জাস্ট আই এম জাস্টিফাইং মাই ওন ক্লেইমস, ওন ফাইন্ডিংস, and I am talking about the future research as well, and I am talking about the difficulties, the challenges I faced during the whole session, during my whole research work. তাহলে সেখানে আমি পার্সোনালাইজ করতেছি আমার অপিনিয়ন গুলা, আমার যে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স এন্ড ফাইন্ডিংস। আমি ফাইন্ডিংস গুলো ডাটা দিচ্ছি ফাইন্ডিংসে, ওকে, ফাইন ট্যাবলে দিচ্ছি, কিন্তু আমার অভিজ্ঞতার কথাগুলো আমি ট্যাবলে দিচ্ছি না, কিন্তু অভিজ্ঞতার কথা কিন্তু আমি লিখতেছি। সুতরাং অভিজ্ঞতার কথা যখন আমি লিখবো তখন এটা পার্সোনাল ব্যাপার, যে আমি কি কি অভিজ্ঞতা সেখানে অর্জন করলাম। আমি যে অভিজ্ঞতা, যে ডিফিকাল্টিস ফেস করছি, সেই ডিফিকাল্টিস অন্যরা ফেস নাও করতে পারে। দ্যাট ইজ ডিফার্ড, or that differs from পার্সন টু পার্সন। তাহলে আমি একই জায়গায় কি করতে পারতেছি, একই জায়গায় আমরা মানে এই যে পার্সোনাল হলাম এবং ইমপার্সোনাল হইলাম। তাহলে this is because of personal and impersonal, and this is also the conditions or definitions of subjectivity and objectivity in writing. কেউ যদি বলে this is impersonal, okay fine, impersonal writing কোনটা? impersonal writing বলতে আমরা টেকনিক্যাল রাইটিং কে বুঝি। হ্যাঁ, আচ্ছা, কি someone reminds me that the time is over. হ্যাঁ স্যার, একটা সাত বেজে গেছে স্যার। তাহলে আমরা তো আর বেশি, যেহেতু রিমাইন্ডার দেওয়া শুরু হয়ে গেছে, তাইলে মনে হয় আর আমি বেশি, তাহলে আমি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এখানে কভার করতে পারলাম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেকনিক্যাল এন্ড একাডেমিক রাইটিং। I talked about the technical aspects of writing, the features of writing. I talked about the features of academic writing, and then I mentioned the differences between personal and impersonal aspects in writing, and the subjectivity and objectivity in writing. Clear? যদি কোনো কোশ্চেন থাকে, you can ask me. Otherwise, I will say goodbye to you. স্যার সাবজেক্টিভিটির ব্যাপারটা একটু যদি অল্প একটু বলে তারপর যদি শেষ করতে। ওকে, সাবজেক্টিভিটি এন্ড অবজেক্টিভিটি। ধরেন এখন এই আপনি সাবজেক্টিভিটির বিষয়টা হলো যে আপনি ইউ আর গোয়িং টু ইনভলভ ইউরসেলফ ইন এ পিস অফ রাইটিং। সো হাউ কুড আই ইনভলভ? আমরা কখন নিজেরা ইনভলভ করি? যখন মতামত দেই, ভালো লাগা, খারাপ লাগা, একটু বেশি ভালো লাগা, একটু বেশি, একটু কম ভালো লাগা, মানে ভালো দিক, খারাপ দিক, এইগুলো যখন বলি তখন আমরা কি করি? আমরা আমাদের নিজেদের অপিনিয়ন দিয়ে থাকি এবং এইটাকে বলা হয় পার্সোনালাইজড ইউরসেলফ। সো দ্যাট ইজ দ্য সাবজেক্টিভিটি ইন রাইটিং। এবং এই কাজটা রাইটিং এর সময় আমরা কোথায় করি? আমরা যখন বলে থাকি যে আমাদের ফিউচার চ্যালেঞ্জ নিয়ে কথা, যে ফিউচার রিসার্চ, ওই কলামে আমরা বলে থাকি। ফাইন্ডিংস এর জায়গায় গিয়ে আমরা কথা বলি, যে কনক্লুশনে গিয়েও কিন্তু আমরা অনেক সময় কথা বলি। এটা বিভিন্ন টাইপসের উপরে ডিপেন্ড করে। তাহলে সেই যেটা হলো কি সাবজেক্টিভিটি। আর অবজেক্টিভিটি হলো কি, যে আপনি ইনফরমেশনের বাইরে কোনো কথা বলতে পারবেন না, অর্থাৎ যা আছে তাই বলবেন। ইউ আর লাইক এ রোবট, ইউ সে সামওয়ান সে ইয়েস, ইউ সে ইয়েস। অর্থাৎ টেবিলের মধ্যে যা আছে, আমি যদি বলি একটা রুম সম্পর্কে আপনি প্যারাগ্রাফ লিখেন, তাহলে রুমের কিন্তু ফিজিক্যাল অ্যাসপেক্টস গুলো আপনি প্রথম লিখবেন, তাই না? কি কি আছে না আছে, তাহলে যা আছে তাই কিন্তু লিখবেন। তারপরে এখানে যে আপনার থাকার ব্যাপারটা,
আপনার যে অপিনিয়নটা, যে কমফোর্টেবলের ব্যাপারটা, কমফোর্টেবল লাগার ব্যাপারটা, ভালো লাগার ব্যাপার, খারাপ লাগার ব্যাপার, এগুলো যখন লিখবেন, in a piece of writing you can combine these two. You are providing information, on the other hand you are talking about your liking, dislikings, comfortability and discomfortability. So in this is subjectivity and objectivity in writing. Clear? Yes, sir. জি স্যার, ক্লিয়ার হয়ে গেছে স্যার। তাহলে ঠিক আছে, আমরা তাহলে থ্যাংক ইউ সো মাচ টু জয়েন। স্যার, একটা কথা ছিল স্যার। বলেন স্যার, স্যার আজকে তো 3 সেকশনেরই ক্লাস আছে আপনার সাথে স্যার। তাহলে স্যার এইটাকে ফিক্স করে ফেলাই যে আমরা এখন থেকে 12টাই ক্লাস করলাম স্যার। স্যার প্রতি বৃহস্পতিবার আমরা 12টা বাজে ক্লাস করলাম স্যার আপনারটা। 3 সেকশন একসাথে স্যার। 12টা বাজে ক্লাস করবেন? জি স্যার, ফিক্স করে ফেলাই। আচ্ছা, আপনারা কি আমি যে ক্লাস নিলাম আপনারা ঠিক আছেন কিনা? আপনারা ঠিক আছেন? জি স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। জি স্যার। নিলয়, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। বলেন। জি স্যার। আপনি শুনুন, এখন আমরা এই সিদ্ধান্তটা আমি এখন না নেই, আপনি সবার সাথে যে আমি যে একসাথে আপনি মানে লেট মি ফিনিশ, লিসেন টু মি প্লিজ। আপনি সবার সাথে পরামর্শ 3 সিয়ার সাথে পরামর্শ করে যে আমার এই একসাথে নেওয়াতে যদি কোনো প্রবলেম না হয়, আপনারা যদি কমফোর্টেবল থাকেন, আপনারা যদি ভালো থাকেন, তাহলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর সিদ্ধান্তটা এখনই নেওয়ার দরকার নাই, লেট মি নো লেটার, কারণ নেক্সট ক্লাস আমি নেক্সট বুধবারে এবং বৃহস্পতিবার আমি ক্লাস নিতে চাই, ঠিক আছে? আপনারা যদি এট এ টাইম আসেন, ওকে ফাইন, নট এ প্রবলেম এট অল, আমার এন্ড থেকে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা বোঝার ক্ষেত্রে, জিনিসগুলা বোঝার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা বা জটিলতা হচ্ছে সেটা মানে আই হ্যাভ টু এনশিওর, অনলি দেন আই ক্যান চেঞ্জ দ্য ডিসিশন, ওকে? তাহলে আমরা পরে কথা বলে অসুবিধা নাই, আপনারা নেক্সট টাইম, ঠিক আছে? আমরা এখনই এই জিনিস সিদ্ধান্তটা না নেই, হ্যাঁ? নেক্সট উইকে আমি ক্লাস নিব, তো এর আগে আমি হয়তো আপনারা যদি কেউ একজন যোগাযোগ করলে আমি কনফার্ম করবো, অসুবিধা নেই। 12টার সময় ক্লাস নিতে আমার কোনো সমস্যা নাই, রাতে ক্লাস নিতে আমার কোনো সমস্যা নাই, ওকে? নট এ প্রবলেম এট অল। আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা ক্লাস আগায় নিয়ে যাব, ওকে, আমরা রাতেও ক্লাস নিতে পারি, কোনো সমস্যা নেই, আমার এন্ড থেকে কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে কমফোর্টেবল ফিল করবেন, ওকে, নট এ প্রবলেম এট অল, ওকে? থ্যাংক ইউ সো মাচ, ওকে? হোপ টু সি ইউ নেক্সট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।